গেল ২৪ ঘন্টা নতুন করে আবারও সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু দেখল বাংলাদেশ। একই সঙ্গে সংক্রমিত হয়েছে নতুন করে আরো ২৫০০-এর বেশি মানুষ। কোনোভাবেই যেন সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না বাংলাদেশে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে নতুন করে আবারও লকডাউনে যাচ্ছে সরকার, এমনটাই খবরে উঠে আসছে। একই সঙ্গে সেরকম কর্মতৎপরতাও আসলে চলছে। পর্যায়ক্রমে গ্রিন, রেড এবং ইয়েলো এই ৩ জোনে ভাগ হবে পুরো বাংলাদেশ, সেই কাজও চলছে। সময় লাগবে বেশ কিছুটা, তেমনটাই এখন পর্যন্ত আসলে জানা গেছে। আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কর্মপদ্ধতি যেগুলো আসছে সেগুলো আসলে কতটা যথেষ্ট, এসব বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। এমন বাস্তবতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে ৩ জন অতিথি আছেন দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ আরাফাত, যিনি চেয়ারম্যান হিসেবে আছেন সুচিন্তা ফাউন্ডেশন। আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে তিনি যুক্ত। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মুশতাক হোসেন, যিনি উপদেষ্টা IEDCR। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের নিউজ 24-এর ফেসবুক এবং ইউটিউব পাতায় চোখ রাখতে পারেন, সরাসরি নিউজ রুম সংলাপ সেখানে দেখবেন। একই সঙ্গে আপনাদের মতামত আমরা আশা করি আমাদের কমেন্ট বক্সে। দর্শক, আমরা মূল আলোচনায় যেতে চাই। আমাদের হাতে বেশ কয়েকটি সংবাদপত্র রয়েছে, সেগুলো আসলে সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে, আমরা একটু দেখে আসতে চাই শিরোনামগুলো। আসলে আমাদের হাতে প্রথমেই আসলে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক। দেখতে পাচ্ছেন লাগামহীন ওষুধের দাম প্রধান খবর। কৃত্রিম সংকট দেখিয়ে ইচ্ছে মতো দাম, দ্বিগুণ চারগুণ অর্থ আদায়। আসলে এই বাস্তবতা এমনটি, অনেক ভোগান্তি আসলে মানুষের। ফার্মেসিতে গিয়ে বিশেষ করে এই করোনাকালীন সময়ে যেসব ওষুধের কথা বেশি বলা হচ্ছে, ডাক্তাররা যেগুলো বেশি প্রেসক্রাইব করছেন, সেই ওষুধগুলো আসলে সংকট তৈরি হচ্ছে। আসলে নাসিম সংকটাপন্ন অক্সিজেন সাপোর্টে জাফরুল্লাহ, কামরান নিলেন প্লাজমা। এই ঝুলছে মানব পাচারের মামলা। নিউজিল্যান্ডকে যেভাবে করোনামুক্ত করলেন জেসিন্ডা, এগুলোই আসলে প্রধান খবর। কালের কণ্ঠের অন্যতম প্রধান খবর, বিনা বাধায় কালো টাকা বিনিয়োগের সুযোগ। বাজেটের বিষয়ে অন্যতম প্রধান খবর। করোনার বিরুদ্ধে লড়াই অদম্য শেখ হাসিনা। দ্য গার্ডিয়ান এবং ফোর্বসের উঠে এসেছে এই খবর। আবাসনে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দাবি করা হচ্ছে বাজেটে। জি, আমরা একটু যেতে চাই বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান, যেটির অন্যতম প্রধান খবর, গুড লাক ব্রিংস ব্যাড লাক টু ফরচুন সিকার্স। এটি আসলে লিবিয়া যে প্রসঙ্গ, সেটিতেই আসলে প্রধান খবর আসলে করেছে। একই সঙ্গে নাসিম অন লাইফ সাপোর্ট, সে বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এই মোটামুটি আসলে প্রধান দৈনিকগুলোর খবর। দর্শক, আমরা মূলত বর্তমান যে বাস্তবতা, বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ আসলে করোনা মোকাবেলা, একই সঙ্গে করোনার যে প্রাদুর্ভাব, সংক্রমণ, সেটি আসলে লাগাম টেনে ধরা, সেটি মূল চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। একই সঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতি যেই দাবি করেছে, আসলে বাংলাদেশে ৬ কোটি মানুষ আসলে দরিদ্রের তালিকায় এখন, সব মিলিয়ে সেই বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। জি, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ আরাফাত, নাজমুল আশরাফ, ডাক্তার মুশতাক হোসেন। জি, মোহাম্মদ আরাফাত, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। একটু শুরুতেই দৃষ্টি আকর্ষণ করতে, শুরুতে আসলে যেমনটা বলছিলাম, আবারও লকডাউনের দিকে যাচ্ছে এবং আপনি জানেন যে আগামীকাল অর্থাৎ আজ রাত 12টা, মানে এখন রাত 12টা এবং মানে পরের যে রাত 12টা হচ্ছে, সেই রাত 12টা থেকে ঢাকার রাজারীবাগ আসলে লকডাউনে যাচ্ছে। এই যে বিক্ষিপ্তভাবে লকডাউনে যাওয়া হচ্ছে ছোট ছোট এলাকা ধরে, হ্যাঁ, সেটি কতটা কাজে দেবে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে 26 তারিখের পর থেকে, 26শে মার্চের পর থেকে আমরা কিন্তু গোটা দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে গিয়েছি। জি, মূলত সাধারণ ছুটি ঘোষণা করার উদ্দেশ্যটাই ছিল লকডাউন করা, কারণ আমরা রাস্তাঘাটে দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে লকডাউনটা এনফোর্স করতে এবং মানুষকে বাসায় থাকার জন্য বলা হয়েছে। জরুরি পণ্য সেবা এবং অন্যান্য এমার্জেন্সি ছাড়া সবকিছু কিন্তু বন্ধ করা হয়েছিল, মানে সব ধরনের গাড়ি ঘোড়া এবং দূরপাল্লা সবকিছু। তবে এখানে আমাদের কতগুলি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। একবার তো আমরা দেখলাম যে গার্মেন্টস এর ওয়ার্কাররা চলে আসলো। তারপরে ঈদের আগে যে ঘটনাটা ঘটলো, যে সমস্ত ভাবে চেষ্টা করে ঢাকা থেকে একটা বিশাল সংখ্যক মানুষকে আটকানো যায়নি, তারা যেভাবেই হোক ফেরিঘাট পর্যন্ত পৌঁছে গেছে এবং তারপরে বাধ্য হয়ে প্রাইভেট কারও থাকতে বাধ্য হয়েছে, নাহলে মানুষ আসলে বাড়িতে ফেরার এই প্রচেষ্টার মধ্যে নিজেরা বিভিন্ন ভাবে মৃত্যুর মুখোমুখি হচ্ছিল। তো এই দুটো ঘটনা ঘটে গেছে। তো তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমরা এই জায়গাতে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল,
বাট এটা ছাড়াও মোটামুটি চেষ্টা করা গেছিল যে যতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড লকডাউনের মাধ্যমে এটা তৈরি করে রাখা। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে 2 মাস 2.5 মাসের পরে বাংলাদেশের মতো দেশগুলোতে ইকোনমি কিন্তু একটা বিশাল চাপের মধ্যে পড়ে। কোন জায়গাতে চাপের মধ্যে পড়ে? আপনি মানুষকে অনেকদিন ধরেন ত্রাণ দিয়ে খাওয়াতে পারবেন, কিন্তু ছোট 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 যে বিজনেস গুলা, চায়ের দোকান বা অন্যান্য যে ছোট ছোট ধরেন আপনার যে দোকানগুলো আছে, যারা স্মল অ্যান্ড মিডিয়াম ব্যবসাগুলো যেগুলো, সেগুলো কিন্তু একেবারে বসে যাওয়ার উপক্রম, কারণ কোন ব্যবসাপাতি নাই তো, এবং বিষয় অন্যান্য বড় বড় অনেক খাত একেবারে বসে যাওয়া, এবং মানুষ কিন্তু অনেকে চাকরিচ্যুত হচ্ছে, আপনার ইনকাম হারাচ্ছে, এবং ডিমান্ড সাইডটা একবার শ্রিঙ্ক করে যাওয়ার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইকোনমিতে যদি ডিমান্ড সাইডটা একেবারে শ্রিঙ্ক করে যায়, তাহলে একটা পর্যায়ে এসে আপনি হয়তো মানুষকে অনেকদিন বাসায় খাবার পৌঁছে খাইয়ে বাঁচিয়ে রাখলেন, কিন্তু ইকোনমিতে ডিমান্ডটা যদি শ্রিঙ্ক করে, তাহলে কিন্তু এটা একটা রিসেশনে চলে যাবে ইকোনমি। তখন আপনি 10-15 বছর আগে এটাকে বের করতে পারবেন না। তো এরকম একটা বাস্তবতায় গভর্নমেন্ট যেটা চিন্তা করছে এখন, আমি একটু ছোট্ট করে শেষ করে দিই, যে পুরো দেশ জুড়ে লকডাউন না করে আমরা যে ডেটাটা পাচ্ছি যে বাংলাদেশের 20% এরিয়াতে 80% ইনফেকশন, এন্ড আপনার 80% এরিয়াতে 20% ইনফেকশন। তাহলে আপনি গোটা বাংলাদেশে রেড জোন চিহ্নিত করেন যেখানে ইনফেকশন সবচেয়ে বেশি, এবং সেই জায়গাগুলোতে আপনি লকডাউন স্ট্রিক্ট করেন, তাহলে আপনার জন্য লকডাউনটা ইজিয়ার হবে। এই অর্থে আপনি গোটা বাংলাদেশে তো আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ছড়িয়ে দিয়ে ডিফিকাল্ট যেটা হচ্ছে, এখানে এখন ফোকাস করছেন, কনসেন্ট্রেট করছেন, করে নিশ্চিত করছেন যে এই জোনগুলোতে মানুষ যাতে লকডাউনের মধ্যে থাকে, এবং রেড জোনগুলি ধীরে ধীরে ইয়েলো জোন এবং তারপর গ্রিন জোনে রূপান্তরিত হয়, এবং গ্রিন জোন যেন রেড জোনে রূপান্তরিত না হয়। এবং গোটা বাংলাদেশে আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি, বেসড অন দ্য ডেটা ম্যাপিং, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী আর চিটং এর বাইরে আরো 2-1টি জেলা থাকতে পারে, এছাড়া মেজরিটি অফ দ্য বাংলাদেশে আপনার বেশিরভাগ জায়গায় গ্রিন জোন পাবেন। সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি চলতে পারে, সেখানে চললো, আর রেড জোনকে আপনি স্ট্রিক্ট করলেন, কাজে আপনি ব্যালেন্স করলেন কিন্তু জীবন এবং জীবিকার মাঝে। আমি মনে করি এটা খুবই থটফুল, এবং আমি মনে করি অনেক প্র্যাগম্যাটিক একটা সিদ্ধান্ত হয়েছে। জি, আসবো মোহাম্মদ আরাফাত। আমরা একটু ডাক্তার মোস্তাক হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। আপনি উপদেষ্টা আইডিসি এর, একই সঙ্গে আপনি যে রেড, গ্রিন এবং ইয়েলো জোন হচ্ছে সেই কাজের সঙ্গে আসলে সম্পৃক্ত, একটু ধারণা চাই আসলে মানে কি হতে যাচ্ছে, ডাক্তার মোস্তাক হোসেন। ধন্যবাদ। আরাফাত অত্যন্ত সঠিকভাবেই বলেছেন যে কি করার বিষয় আছে। নিঃসন্দেহে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা সম্ভব, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা যাতায়াত বন্ধ করে কিন্তু সংক্রমণটাকে যদি না কমায়, তাহলে কিন্তু যখনই যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে দেবো, তখনই সংক্রমণটা আবার রিবাউন্ড করবে, আবার খুব বেশি করে দেখা দেবে। সেজন্য যাতায়াতের সীমিতকরণ, মানুষ যেন সোশ্যাল গ্যাদারিং না করে, এক জায়গায় অনেক লোক জড়ো না হয়, স্বাস্থ্যবিধি মানে, তার পাশাপাশি সক্রিয়ভাবে রোগী শনাক্ত করে তাদেরকে আলাদা করে চিকিৎসা করার বিষয়ে, তারা যেন কমিউনিটিতে রোগটা না ছড়ায় সে বিষয়ে আমরা বলে আসছিলাম। কিন্তু বাস্তবায়িত করবার বিষয়ে এত বিশাল মানে জায়গা এবং সংক্রমণ যারা বিস্তার লাভ করেছে সে বিষয়ে একটা পরিকল্পনা করা আসলে একটা সমস্যা ছিল। যখনই বিশেষ করে যখন সবকিছু খুলে দেওয়া হলো, অর্থনৈতিক বাধ্যবাধকতাই হোক, সামাজিক বাধ্যবাধকতা, আরেকটা বিষয় হলো মানুষের মধ্যে মার্চ মাসে যেই পরিমাণে উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং দুশ্চিন্তা ছিল, সেটা 2 মাস পরে এসে অর্থনৈতিক বাস্তবতার কারণে সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। জি, মোস্তাক হোসেন, আমি জানতে চাই, আপনি তো আসলে যে রেড, গ্রিন এবং যে ইয়েলো জোন হচ্ছে সেই কাজের সঙ্গে সম্পৃক্ত। আমি একটু জানতে চাই, রেড জোন যেখানে হচ্ছে, যেসব জায়গায় রেড জোনের আওতায় পড়বে, সেই জায়গার বিধিনিষেধগুলো আসলে কেমন হবে? মানুষের মানে তো ঘরবন্দি থাকবে বেশিরভাগ মানুষ, হ্যাঁ বেশিরভাগ মানুষ, বলা হচ্ছে যে কেউই আসলে বের হতে পারবে না, অনেক প্রয়োজন থাকে মানুষের, কিভাবে সেগুলো আসলে মেটানো হবে প্রয়োজন? আপনি ঠিকই বলেছেন যে লাল জোনে সেখানে যাতায়াত একেবারেই বন্ধ থাকবে, কেউ বেরোবে না, কেউ ঢুকবে না, এবং কেউ বাড়ি থেকে বেরোবে না। যাদের মধ্যে লক্ষণ থাকবে তারা সেখানে স্যাম্পল বুথ করা হবে, বুথে স্যাম্পল থেকে আসবেন। যারা খুবই অসুস্থ, বেরোতে পারবে না, তাদের বাসায় গিয়ে সংগ্রহ করা হবে। সেই এলাকার জন্য হাসপাতাল ডেজিগনেট করা থাকবে, সেই হাসপাতালের জন্য কোভিড হোক কিংবা কোভিড নাই হোক, যদি কোনো জরুরি অসুস্থতা থাকে সেখানে চিকিৎসা ব্যবস্থা করা হবে, এবং সেখানে অসংখ্য ভলান্টিয়ার কাজ করবে বিভিন্ন লাল জোনে, যারা নিজেরাই নিজেদের এলাকার যে চলাচল নিয়ন্ত্রণ সেই কাজটি করবেন, এবং সামাজিক সহায়তার যে বিষয়টা সেই বিষয়টা নিশ্চিত করবেন।
এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় বাজার বা ওষুধপত্র সেই বিষয়ে তারা ব্যবস্থা রাখবেন। বিভিন্ন রকম হটলাইন সেই এলাকা ভিত্তিক চালু করা হবে। সেই রেড জোনের ভিতর দিয়ে যদি কোনো বড় রাস্তা থাকে, সেই বড় রাস্তা খোলা থাকবে, দুপাশে রেড জোন থাকবে, বা ভৌগোলিকভাবে এমনভাবে জায়গা বাছাই করা হবে যেন তার মধ্যে বড় কোনো সাধারণ রাস্তা না পড়ে, বা কিংবা কোনো একটা বড় অফিস আদালত যেন রেড জোনের মানে বাইরে থাকে। কারণ যেই জরুরি গুরুত্বপূর্ণ অফিস সেটা দৈনন্দিন খোলা রাখতে হবে, এবং সেই এলাকা এবং সেই এলাকার মধ্যে হয়তো যারা স্বাস্থ্য পরীক্ষা করতে আসবেন তাদের জন্য সীমিত সংখ্যক রিক্সা চালু থাকতে পারে, সেটা কিন্তু যাত্রী বা যাতায়াতের জন্য নয়। জি এটা অন্তত পক্ষে 2 সপ্তাহ, খুব বেশি হলে 21 দিন, যতদিন জি অনেক অনেক চ্যালেঞ্জিং কাজ। ডাক্তার মোস্তাক হোসেন, আমি ছোট্ট করে দুটি বিষয় একটু জানতে চাই। একটা হচ্ছে যে মানুষের জীবিকা, মানে যারা নিম্নবিত্ত মানুষ দিন আনে দিন খায়, তাদের কি হবে, এক তাদের সহায়তাটা কিভাবে যাবে, এক। 2 নম্বর হচ্ছে যে যারা চাকরিজীবী, হ্যাঁ চাকরি করেন কিন্তু রেড জোনের মধ্যে পড়ে গেছেন, তাদের ব্যবস্থা কি আসলে? মানুষ, সেই প্রান্তিক মানুষ, সেই রেড জোনের ভিতরে যারা জনপ্রতিনিধি আছেন, এখানে আরেকটা বিষয়, জনসম্পৃক্ততা, যেটা আগে হয়তো গ্রামাঞ্চলে ছিল, সিভিল সার্জন এবং ইউএচএফপিও ডিসি সাহেবদের নেতৃত্বে সেই সমন্বয় কমিটি সেখানে সক্রিয় আছে, ইউএনও নেতৃত্বে উপজেলা আছে। শহরাঞ্চলে কিন্তু পাবলিক হেলথ কাঠামো কিন্তু নাই, বড় বড় হাসপাতাল আছে কিন্তু এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী নেই। এখানে মেয়র মহোদয়ের নেতৃত্বে কমিটি করা হয়েছে, সরকারি বেসরকারি জনপ্রতিনিধিরা আছে, স্বেচ্ছাসেবক আছে, এনজিওরা আছে, তেমনি প্রত্যেকটা ওয়ার্ডে যারা ওয়ার্ড কাউন্সিলর তাদের নেতৃত্বে সেই সহায়তা কমিটি আছে। যারা প্রান্তিক মানুষ, একটা রেড জোনে তাদেরকে চিহ্নিত করা খুবই সহজ, তাদেরকে সরাসরি খাবার পৌঁছে দেওয়া হবে, অন্যান্য সহায়তা দেওয়া হবে, এবং তাদের অন্যান্য যে চাহিদা সেটা কিন্তু ভলান্টিয়ারদের মাধ্যমে সেই জিনিসটা করা হবে। আর জরুরি যারা সেবায় যুক্ত আছেন তারা প্রতিদিন যেন যাতায়াত করতে না হয় রেড জোনের ভেতরে এবং বাইরে, সেই বিষয়টি কিন্তু এখন চিন্তা করা হচ্ছে কিভাবে করা যায়। হাসপাতালে যারা কাজ করে তাদের জন্য ব্যবস্থা আছে, তারা বাইরে থাকবে, পরিবারের সাথে তারা আসবেন না, কিন্তু বিদ্যুৎ, গ্যাস, পানি, গণপরিবহন, তারা সেখানে যারা কাজ করছেন তাদেরকেও যেন দৈনন্দিন যাতায়াত রেড জোনের বাইরে ভিতরে করতে না হয়, সে বিষয়ে বিকল্প ভাবা হচ্ছে এখন। জি জি ডাক্তার মোস্তাক হোসেন, আসবো আবার আপনার কাছে, আবার আসবো। আমাদের সঙ্গে নাজমুল আশরাফ আছেন। নাজমুল আশরাফ, আপনি নিশ্চয়ই শুনছিলেন, আর ডাক্তার মোস্তাক হোসেন বলছিলেন, অধ্যাপক মোহাম্মদ আরাফাতও বলছিলেন। আমি জানতে চাই যে দুটি বিষয়, সেটি হচ্ছে যে যারা চাকরি করেন, আমি যে ঢাকার কথাই বলি, ঢাকায় আপনি যে কোনো ছোট জোনেই অনেক বেশি মানুষ চাকরি করেন, চাকরিজীবী প্রতিদিনই বের হন, হ্যাঁ নিত্য কাজে, জীবিকার একটা বড় প্রশ্নের জায়গা। সেটি কেমন হওয়া উচিত? লকডাউন মানেই তো আসলে আপনাকে ঘরবন্দি থাকতে হবে, বের হওয়ার সুযোগ নেই। যদি এই অবস্থায়, মানে আমরা যেমনটা দেখছি যে সরকার বলার পরেও আসলে গার্মেন্টস কর্মীদের অনেকেরই আসলে চাকরি নেই, অনেকেই নীরবে নিভৃতে চাকরি হারাচ্ছেন। যদি লকডাউনের জোনের মধ্যে পড়ে অফিসে না গিয়ে কেউ চাকরি হারান, সেই দায়ভারও কে নেবে? আমি এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানে প্রক্রিয়াটা কেমন হলে সুবিধা হয়? এটি ডক্টর মুস্তাক যে বলছিলেন, ওনারা নিশ্চয়ই খুব সুচিন্তিত ভাবে এই পরিকল্পনাটা করেছেন। এই 3 ধরনের এলাকা ভাগ করা, এবং সেই এলাকাগুলোর মানুষ বেরোতে পারবে না, কিন্তু তাদের বেঁচে থাকতে হবে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ব্যবস্থা করতে হবে। যদি সেই এখানকার এমন কেউ থাকেন যাকে পেশাগত কারণে বা জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, তাকে প্রতিদিন বাইরে আসতে হবে, যেতে হবে, এই বিষয়গুলো নিশ্চয়ই বিস্তারিত ওনারা যে কর্তৃপক্ষের মাধ্যমে করছে সেগুলো করবে। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই করোনা মহামারী মোকাবেলায় আমাদের সরকার শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু করে আসছে এবং করছে, এত ছোট্ট একটা দেশে এত মানুষ, করোনা ভাইরাসের মতো এরকম ভয়াবহ একটি রোগ আমাদের এসেছে, যেটি স্পর্শ করার মাধ্যমেই মানুষ আক্রান্ত হয়। ফলে স্বাভাবিকভাবে দেশটাকে চালানো, সচল রাখা, তার মধ্যে এরকম ভয়াবহ একটি বিপদ, এবং সেই বিপদ মোকাবেলা করা, মানুষের জীবন নিরাপদ রাখা, অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, পরীক্ষার ব্যবস্থা করা, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি বেসরকারি মিলিয়ে যে সামর্থ্য আছে, সেটি কিন্তু যেই হারে আমাদের করোনা সংক্রমণ বাড়ছে তার জন্য হয়তো যথেষ্ট না। সেখানে আমরা দেখছি সরকার প্রতিনিয়ত সুযোগ সুবিধাগুলো বাড়াচ্ছে, সরকারি ভাবে বেসরকারি গুলো নিয়ন্ত্রণে নিয়ে, নতুন চিকিৎসক, নার্স নিয়োগ দিয়ে, নানান রকমের উপকরণ, যন্ত্রপাতি, সরঞ্জাম দিয়ে। তার মানে হচ্ছে যে সংক্রমিত হলে পরে তার চিকিৎসার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার, সরকার বাংলাদেশের বাস্তবতায়
সাধ্যের সর্বোচ্চটা করার চেষ্টা করছি। কিন্তু কথা হচ্ছে যে সংক্রমিত যাতে না হয় সেই ব্যবস্থাটা আগে করা, তাহলে পরে সংক্রমিত হওয়ার জন্য আমার স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা, হাসপাতাল, ডাক্তার এত কিছু প্রয়োজন হবে না। আমরা যে ধাপগুলো পেরিয়ে এসেছি, এখন আমরা চতুর্থ ধাপে আছি, যেখানে আমরা সামাজিক সংক্রমণটা ঘটছে এবং এটা খুব ভয়াবহ বিপদের কারণ। তার জন্য আমরা এই এলাকা ভিত্তিক ভাগ করার কথা বলছি। কিন্তু আমরা যে 66 দিন অবরুদ্ধ থাকলাম, ঘরে থাকলাম, লকডাউন বলি বা সাধারণ ছুটি বলি, সেই একটা অবস্থা ছিল। তারপরে ঈদের আগে খুলে দেওয়া হলো দোকানপাট, মানুষ হুমড়ি খেয়ে কেনাকাটা গেল, তার মধ্যে গার্মেন্টস এর কর্মী আসা যাওয়া করলো। এই যে বারবার নানান রকমের সিদ্ধান্ত, তার একটা ধারাবাহিকতা এবং সামঞ্জস্যের অভাব আছে বলে আমার মনে হয়। সেই জায়গায় মানুষ অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়। সরকার তো জনগণকে, মানুষকে, দেশকে রক্ষার বাঁচানোর চেষ্টা করবে, এটাই সরকারের দায়িত্ব। কিন্তু সরকারে কাজ করেন এরকম মানুষের সংখ্যা কত? আমি যদি একেবারে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রী দপ্তর, বিভিন্ন মন্ত্রণালয় থেকে ধরে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যাই, সেই মানুষগুলোর সংখ্যা কত? শুধু তাদের ঘাড়ে সব দায়িত্ব দিয়ে সরকার করছে না, কর্তৃপক্ষ করছে না, অমুক করছে না, তমুক করছে না, আমরা যারা 16-17 কোটি মানুষ আছি, আমরা কি করছি? এই বিপদ, এই যুদ্ধটা তো শুধু সরকারের লড়ার জন্য নয়, গোটা বাংলাদেশের লড়ার জন্য। সেই জায়গায় সরকারের সাথে সমাজের সব শ্রেণী পেশার মানুষের ওই সংহতিটা, ঐক্যটা, সমন্বয়, মানে সমন্বয়টা আসলে দরকার। আমরা শুরু থেকে যেটির একটা ঘাটতি দেখা গেছে, আসলে শুধুমাত্র সরকারই কেন কাজ করবে। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ, আবার আসবো। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আবার একটু আসি আপনার কাছে। আমি জানতে চাই যে নিশ্চয়ই মানে অনেক গবেষণা করে এরকম একটা সিদ্ধান্ত সরকার যাচ্ছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা এই সেক্টরে কাজ করেন, একটু জানতে চাই যে আসলে বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা, আমরা যতটা আসলে জানতে পারি যে অনেক বেশি টেস্ট করার পরে আসলে এই জোনিংটা করা হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত যতটা টেস্ট হচ্ছে, এখন পর্যন্ত যদি বলি যে বিগত কয়েকদিনের যে পরিসংখ্যান, টেস্ট করা হচ্ছে 12-13 হাজারের মধ্যে প্রতিদিন, কতটা যথেষ্ট মনে হচ্ছে আপনার কাছে যে প্রকৃত যে জোনিংটা হচ্ছে সেজন্য এই টেস্ট কতটা পর্যাপ্ত মনে হয় আপনার কাছে প্রকৃতভাবে জোনিংটা করার জন্য? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এটার উত্তর দেওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে একটা রেড জোনের মধ্যে যদি একজন পড়ে যান, যার চাকরি আছে, সেক্ষেত্রে উনি কি করবেন? উনি চাকরিতে যাবেন না। কারণ পলিসিটা হচ্ছে, এখন যে রিওপেন করা হয়েছে, যে দেখেন রিওপেনিং এর মধ্যে কিন্তু বলা হচ্ছে 100% মানুষ এট এ টাইম একটা অফিসে যাবে না। সরকারি অফিসে বলে দেওয়া হচ্ছে 25% মানুষ এট এ টাইম থাকবে, মানে 75% মানুষ থাকবে না। কাজে ওই ধরনের রিঅ্যারেঞ্জমেন্টটা প্রাইভেট সেক্টরে করতে হবে। এটা একটা পলিসি। আর যখন রেড জোন করছেন, ইট ইজ এ পলিসি উইদিন দ্য পলিসি। ইফ ইউ আর উইদিন দ্য রেড জোন, আপনার জন্য অফিসে যাওয়া নিষেধ। আর যে ইমার্জেন্সি যে কাজে নিয়োজিত মানুষ যারা, সেটা পৃথিবীর সব জায়গাতে, যে কোনো লকডাউনে, যে কোনো কারফিউতে, যে কোনো সিচুয়েশন তাদেরকে কাজ করতে হয়, এবং সেটার একটা আলাদা পরিকল্পনা থাকে। এই জোনিং এর মধ্যে সেই পরিকল্পনা আছে। কাজে এটা আমি একটু পরিষ্কার করে দিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, মানে আমি বুঝাতে পেরেছি, রেড জোনে যারা থাকবেন তারা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের মুভমেন্ট তাদের জন্য অ্যালাউড না। যে মোহাম্মদ আরাফাত, আমি এটাকে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আমরা যদি কেউ চাকরি হারান, ধরেন, মানে এরকম অবস্থা তো হয় যে ধরেন সরকার বলেছে কিন্তু অন্য অফিস মানছে না, দেখা গেল কারো চাকরি চলে গেল, সেই জায়গায় অভিযোগ জানানোর জায়গাটা কোথায়? আমি আসলে কোথায় যাব, মানে যে এরকম অবস্থা পড়বে? এটা তো সুযোগ নাই। এই কোঅপারেশনটা সবার থাকতে হবে। সরকারের যে রেড জোনের বাইরে তো আপনি যেতে পারবেন না, আপনাকে তো আটকে দেওয়া হবে। ওখানে তো ফিজিক্যাল ফেন্সিং এর ব্যবস্থা থাকবে, ওখানে তো আপনার ফাইন করা এবং পেনাল্টির ব্যবস্থা থাকবে, ওখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকবে। আপনি কি লুকিয়ে চুরি করে তাকে ফাঁকি দিয়ে যে অফিসে যাবেন? কাজে এটা কোনো প্রশ্নই আসে না। এই ধরনের কেউ করবে বলে আমি বিশ্বাস করি না। যদি একটা দুইটা এক্সেপশনাল ঘটনা ঘটে, সেটা অভিযোগ আকারে আসতেই পারে। সিটি কর্পোরেশন অভিযোগ করবে, যারা ইমপ্লিমেন্টেশনে নিয়োজিত আছে তাদের অভিযোগ করবে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনার দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা আপনি যেটা বলছিলেন যে জোনিং এর যে ব্যাপারটা। আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে 8 মার্চে যখন প্রথম এটা ইনফেক্টেড হলো, বাংলাদেশে মাত্র 2টো ল্যাব ছিল, আইডিসিআর আর আইসিডিডিআরবি, লেভেল 2 যে স্ট্যান্ডার্ডের ল্যাব, যেখানে আপনার এই টেস্টটা করা যায়। সেখান থেকে এখন এই 3 মাসের মাথায় আমরা বাংলাদেশে কিন্তু 57টি ল্যাব অলরেডি বানানো হয়েছে। এটা আমরা মনে করছি যে হ্যাঁ, আমরা মাত্র 13,000-14,000 করছি, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, এই আরটিপিসিআর টেস্টিংটা কিন্তু র্যাপিড টেস্টিং না, প্রেগন্যান্সি টেস্টের মতো না, ধাম করে ফেললেন। এটা কিন্তু খুব কমপ্লিকেটেড টেস্ট প্রসিডিউর। এখানে আপনার কিট দরকার হয়, পার্টিকুলার টাইপ অফ ল্যাব দরকার হয়, এন্ড দেন আপনার টেকনোলজিস দরকার হয়। 3টা স্তরে আপনার প্যাকেজিং এর মাধ্যমে আপনি এই প্রগ্রেসটা করতে হয়েছে।
এখানে কিট আনতে হয়েছে, ল্যাব তৈরি করতে হয়েছে, টেকনোলজিস নিয়োগ দিতে হয়েছে এবং খুব কুইকলি তাদেরকে কিন্তু আবার ট্রেন করতে হয়েছে। এবং টেকনোলজি যারা এই যে 2-2.5 ঘন্টা ধরে ধরেন আপনার পরীক্ষাটা করে, সেই পরীক্ষাতে তাদের অ্যাটেন্টিভনেস যদি ঠিক না থাকে, রাত্রে যদি আগের দিন ঠিক মতো না ঘুমাতে পারে, পরীক্ষার মধ্যে ভুল হতে পারে। তো এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড প্রসিজার, আমরা বুঝি না। এই নমুনা সংগ্রহ করতে যাওয়া, যারা যাচ্ছে পিপি পরে যাচ্ছে, ট্রান্সপোর্টেশনের একটা কস্ট আছে, সংগ্রহ করে এনে স্টোর করে, সেটাকে যে আপনার টেস্ট করে আবার পাবলিশ করে, ইটস এ হিউজ কমপ্লিকেটেড প্রসিজার। সো এটা তো কিন্তু ধরেন রাতারাতি ধাম করে 1টা থেকে 1000 বানিয়ে ফেলা যাবে না। আমি মনে করি যতটুকু করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, তা আরো বাড়াতে অবশ্যই হবে। তবে এইটুকু আপনাকে বলি, এই এন্টায়ার জোনিং প্রসেসের মধ্যে আমিও একজন সচেতন নাগরিক হিসেবে আমার বিভিন্ন ভাবে আমি জানার এবং বোঝার চেষ্টা করেছি, সেই জায়গা থেকে বলছি, শুধু টেস্টের উপর ভিত্তি করে তারা জোন করছে না, এটা অবশ্যই একটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। বাট আদার দেন দ্যাট, প্রত্যেকদিন 50,000 ফোন কল আসে বিভিন্ন অভিযোগ নিয়ে আপনার এই আইডিসিআর এ, এবং পুলিশের কাছে 999 নাম্বারে আপনার 9 লক্ষ মতো ফোন আসছিল, সেদিন আমরা শুনলাম আইজিপি মহোদয় বলছিলেন। তো এই যে ফোন কলগুলি আসছে, বিভিন্ন অভিযোগগুলি আসছে, অভিযোগগুলি তো যে যার সিমটম নিয়ে বিভিন্ন ভাবে তো অভিযোগ করছে, এবং এই টেলিফোনের মাধ্যমে যে আপনার স্বাস্থ্য সেবাটা দেয়া হচ্ছে, যার ধরুন সিমটম আছে, উপসর্গ আছে, বলা হচ্ছে আপনি বাসায় থাকেন, হোম আইসোলেশনের মধ্যে। ধরুন আমাদের হসপিটালে কয়জন রুগী আছে, যতজন শনাক্ত হয়েছে তার মধ্যে মেজরিটি তো বাসাতেই আছে এবং টেস্ট করেনি কিন্তু উপসর্গ আছে, এরকম অনেককে তো পরামর্শ দেওয়া হচ্ছে মেজরিটি বাসায় থাকতে। এটা কিন্তু আমেরিকাতে, ইংল্যান্ডে, সব দেশে তাই করা হচ্ছে। তো এগুলোকে কিন্তু কনসিডারেশন নেওয়া হচ্ছে, ডেনসিটি অফ ইনফেক্টেড মানুষের সংখ্যা কোন জোনে বেশি। কাজে এটা একটা ভেরি সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে এই জোনিংটা করা হচ্ছে। তারপরে আমি বলবো যে আমাদের হাতে তো সবসময় 100% ডেটা থাকে না, যতটুকু ডেটা আছে তার ভিত্তিতে এটার পিছনে একটা সায়েন্স ফলো করা হচ্ছে। এবং সিম্পলি একটা জিনিস আপনাকে বলি, মোস্তাক সাহেব এখানে আছেন, উনি তো ডেফিনেটলি ডিরেক্টলি ইনভলভ, জানেন। এখানে অনেক এপিডেমিওলজিস্ট, বিশেষজ্ঞদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে, বিভিন্ন স্তরে আপনার মিটিং করা হয়েছে, এবং গত 1-1.5 সপ্তাহ ধরে অনেক খাটাখাটনির পরে বিভিন্ন মন্ত্রণালয়ের সংযোগে তাদের কোঅর্ডিনেশনে মিটিং এর মাধ্যমে তারপরে কিন্তু এই জায়গাতে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু একটা সমন্বয় সাধনের মাধ্যমে করা হচ্ছে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কি, যে আমাদের নলেজটা অ্যাবসলিউট না। আজকে আপনাকে বলি, আজকে ইন্টারেস্টিং একটা পেলাম আমি, মোস্তাক সাহেব বলতে পারবেন, সিএনবিসি তে একটা ইন্টারেস্টিং রিপোর্ট এসছে, ডব্লিউএইচও বলছে যারা এসিম্পটোমেটিক তারা নাকি আপনার খুব বেশি স্প্রেড করছে না, যারা ইনফেক্টেড সিম্পটোমেটিক তারা যতটা স্প্রেড করছে, যারা ইনফেক্টেড অ্যাসিম্পটোমেটিক তারা বেশি স্প্রেড করছে না। সেটা কিন্তু একটা নতুন তথ্য। তারপর ভেন্টিলেটরের ক্ষেত্রে আমরা তথ্য পেলাম, প্রথম দিকে তো সবাই পাগল হয়ে গেল ভেন্টিলেটর লাগবে, নিউ ইয়র্কে আপনার গভর্নর মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করলো চায়না থেকে ভেন্টিলেটর আনতে। পরে আমরা দেখছি ভেন্টিলেটর আপনার আরো এই মৃত্যুকে ত্বরান্বিত করছে, এখন আমরা হাই ফ্লো অক্সিজেন কথা বলছি। সো দেয়ারফর আপনি যে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই প্যান্ডেমিক মোকাবেলায় যে তথ্যের ভিত্তিতে নেবেন, সেই তথ্যটা তো 100% অ্যাবসলিউট না, এই তথ্য তো বিকশিত হচ্ছে, ইভলভ করছে, বিবর্তিত হচ্ছে, নতুন তথ্য আসছে, যে কারণে এই চ্যালেঞ্জটা আপনার থেকেই যাবে, কিন্তু কাজটা তো করতে হবে। আমি এই পদ্ধতিতে যদি না যাই, একেবারে বসে থাকি, তাহলে তো আরো ডিজাস্টার হবে। এই জন্য আমি মনে করি ইটস এ গুড আইডিয়া, জোনিং এর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা ইমপ্লিমেন্টেড হোক। ইমপ্লিমেন্ট করতে যে আপনি দেখবেন অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধার সম্মুখীন হবে, ভুল ভ্রান্তি, ব্যর্থ তার জায়গা থাকবে, বাট এটা শুধরে নিতে হবে, একটু একটু করে এভাবে আমরা এগিয়ে যাব, এবং আমাদের ফাইটটা তো করতে হবে এভাবে, যেটা আমি মনে করি। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। আমরা আবার আসবো, ডাক্তার মোস্তাক হোসেন আবার আসি আপনার কাছে। একটি বিষয় জানতে চাই, যে জোনিংটা হচ্ছে সেটি অবশ্যই সাধুবাদ জানানোর বিষয়, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন। একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশ তো বেশ কিছুটা সময় পেয়েছে। আমি যদি একেবারেই ডিসেম্বরের 31 তারিখ থেকে ধরি, বিশ্বজুড়ে যে সংক্রমণ শুরু হলো আসলে চায়নাতে, তারপরে যদি এখন ধরি আপনার প্রায় 6 মাস, প্রায় 5 মাস অতিবাহিত হয়েছে। বাংলাদেশের সংক্রমণ থেকে 3 মাস, 8ই মার্চ থেকে 8ই জুন, এখন পর্যন্ত 64 জেলায় আসলে টেস্ট করা যাচ্ছে না। সব মিলিয়ে মোহাম্মদ আরাফাতি যে তথ্য দিলেন, সেখানে 57টি ল্যাব, তার মধ্যে ঢাকাই অধিকাংশ ল্যাব, প্রায় 15টির মতো, আমি যতটুকু মনে পড়ছে। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই পরবর্তীতে, এটা ইন্টারেস্টিং আরেকটা প্রশ্ন। জি, আসবো। ডাক্তার মোস্তাক হোসেন, আমি একই প্রশ্নই আপনার কাছে করতে চাই, আপনি যেহেতু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে জোনিং যেটা করার জন্য অনেক বেশি টেস্ট করার কতটা জরুরি বলে আপনার কাছে মনে হয়? টেস্ট কতগুলো, 3টা কারণে করা প্রয়োজন। প্রথম হচ্ছে যে এপিডেমিওলজি ইনস্টিটিউট তারা এপিডেমিওলজিক্যাল যে প্রবণতা সেটা বের করার জন্য টেস্ট করে, যে রোগের সংখ্যা বাড়ছে না কমছে, এবং ভৌগোলিকভাবে রোগ কতটুকু বিস্তার লাভ করছে, সেই তথ্যটা দরকার রোগ নিয়ন্ত্রণের কারণে। দ্বিতীয় দরকার হচ্ছে যে যেটা আগে থেকে আমাদের কাছে চিন্তা করতে পারিনি, নতুন ভাইরাস যেহেতু, হাসপাতালে যেই রোগী আসছে না কেন, সে কোভিড হোক বা কোভিড না হোক,
তার টেস্ট করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছিল, এখনো সেটা জরুরি আছে, যে তিনি সংক্রমণ ছড়াবেন কিনা সেটা নিশ্চিত না হয়ে তাকে চিকিৎসায় হাত দেওয়া যাচ্ছে না। প্রতিটি হাসপাতালে সেই চাহিদাটা আছে, যদিও এখনো সব হাসপাতালে সেই সুবিধাটা যায়নি। তৃতীয় হচ্ছে কমিউনিটিতে রোগ সংক্রমণটা ঠেকানোর জন্য, রোগীকে চিহ্নিত করবার জন্য টেস্ট হচ্ছে দ্রুত পদ্ধতি। এখন আমাদেরকে যে চাহিদা বাড়ছে, গণসংক্রমণ হচ্ছে, প্রতিটি নাগরিককে টেস্ট করাটা আসলে খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সক্ষমতাটা আসলে কোনো দেশেরই থাকে না। আমাদের সক্ষমতার অন্তত 30,000 হলে ভালো হয় বলে বিশেষজ্ঞ কমিটি বলেছেন। আমরা এখন 15,000 দৈনিক টেস্ট করার সক্ষমতা অর্জন করেছি। বাকি 30,000 যদি আমরা চেষ্টা করি, নিশ্চয়ই হয়তো এক সময় পারবো, 1 মাস 1.5 মাস লাগতে পারে। কিন্তু তারপরেও দেখবেন যে সংক্রমণ এই হারে বাড়তে থাকলে সেটিও কিন্তু আমরা করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে রোগ সংক্রমণ কমানোর জন্য লক্ষণ দেখেই তাদেরকে আমরা আইসোলেট করে চিকিৎসা দিতে হবে, যেটা এখন জোনিং করা হচ্ছে। লাল এলাকাতে, হলুদ এলাকাতে যখনই আমরা একজন জ্বরের রোগী পাবো, তাকে টেস্ট করতে পারা যাক বা না যাক, তাকে সঙ্গে সঙ্গে কমিউনিটি আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসতে হবে। যদি তার তিনি বাসায় বসে চিকিৎসা দিতে না পারেন, তার সেই বাসার আয়তন সেরকম না থাকে। কাজে এই বিষয়ে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার বিষয়ে আমাদের প্রোটোকল গুলো পরিবর্তন করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেন কাউকে টেস্টের বাইরে না থাকলেও যেন তিনি চিকিৎসা পান। যেমন হাসপাতাল থেকে ছাড়ার আগে নিয়ম ছিল যে 14 দিন পার হবার পরে তার 2টা টেস্ট করতে হবে, 14তম দিন এবং 15তম দিনে। কিন্তু গবেষণা ভাবে দেখা গেছে যে একজন রোগী তার মৃদু লক্ষণ, তিনি কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে তার লক্ষণ চলে যায় এবং 10 দিনের মাথায় তার আরটি-পিসিআর এ তিনি আর পজিটিভ থাকেন না। তাকে বিদেশে 10 দিনের মাথাতেই সুস্থ বলে ঘোষণা করা হয়। আমরা 14 দিন করেছি। 14 দিনের পরে তিনি টেস্ট করুক বা না করুক, তিনি কিন্তু কোভিড মুক্ত। এইভাবে টেস্টের যেন যারা খুবই ক্রিটিক্যাল রোগী, যারা খুবই জটিল রোগী, তাদের জন্য আমাদেরকে সংরক্ষণ করা উচিত। যারা হাসপাতালে আসছে জীবন রক্ষার জন্য, তাহলে সেটা সেইভাবে কিন্তু আমরা এই পরিকল্পনাটা করা হচ্ছে। ডাক্তার মুস্তাক হোসেন, একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে এখনো আসলে সব হাসপাতালে করোনার চিকিৎসা হচ্ছে না সরকারি নির্দেশনার পরও। 1 2 নম্বর বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে জোনিং এর বিষয়ে। দেখা গেল যে রেড জোনের, মানে রেড জোন পাশেই ইয়েলো জোন বা গ্রিন জোন যেটি থাকুক না কেন, আপনি যেমনটা জানা গেছে যে 21 দিনের বেশি আসলে লকডাউনটা থাকছে না, তারপরেই আবার স্বাভাবিক হয়ে যাবে। বিধিনিষেধ তো থাকবেই হয়তো কিছু, কিন্তু এটি আসলেই কতটা কাজে দেবে? আবার 21 দিন পরে তো আবার মোটামুটি স্বাভাবিক অবস্থা তৈরি হবে। আসলেই সামনের দিনটা কতটা কঠিন সহজ, এসবের মধ্য দিয়ে গেলেও আমরা কতটা স্বস্তি পাবো সামনে মনে হয়? দেখুন, লাল এলাকা, হলুদ এলাকা, সবুজ এলাকা, কোনো জায়গায়, সব জায়গায় কিন্তু কতগুলো নিয়ম সাধারণভাবে মানতেই হবে। তা হচ্ছে, ঘরের বাইরে গেলে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি শারীরিক দূরত্ব বজায় রাখবেন, কোন রকম জনসমাবেশে যাওয়া যাবে না। তৃতীয় হচ্ছে যে আপনার হ্যান্ড হাইজিন, অর্থাৎ সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা কোনো ভবনে ঢুকতে গেলে সেটা মেনে চলতে হবে। এগুলো কিন্তু সব এলাকায় প্রযোজ্য। আমরা স্বাভাবিক অবস্থা, আমরা 8ই মার্চের আগে যে অবস্থা ছিলাম সেই অবস্থায় যেতে পারবো না, আমাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সারা পৃথিবীব্যাপী তাই। সেক্ষেত্রে একটা লাল এলাকাকে চেষ্টা করা হবে হলুদ এলাকায় পরিণত করতে। যদি 21 দিনের মধ্যে সেটি না হয়, একটা বিরতি দিয়ে কিন্তু আবার সেই এলাকাকে লাল এলাকা ঘোষণা করা হবে। তবে এইভাবে পরিকল্পনা করা হচ্ছে, একটা লাল এলাকা 21 দিন পরে লাল এলাকা থাকার কথা নয়। আমরা যেমন জনাব আরাফাত বলছিলেন যে আমরা যখন কাজে নামবো, অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সেগুলোকে আরো ইমপ্রুভ করতে হবে, যেন আরো কার্যকর ভাবে আমরা সংক্রমণটা কমিয়ে আনতে পারি। সংক্রমণ কমিয়ে আনাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যেন গোটা বাংলাদেশে আমরা সংক্রমণের ঢেউটাকে, তার উচ্চতাকে নামিয়ে আনতে পারি এবং আমরা একটা জায়গায় যেতে পারি যখন আমরা বলতে পারবো যে আমরা সীমিত আকারে আমাদের স্বাভাবিক কাজকর্ম আমরা করতে পারছি এখনকার চাইতে অনেক বেশি। জি, অনেক ধন্যবাদ। আসবো আবার। নাজমুল আশরাফ, একটু আসি আপনার কাছে। অর্থনীতি সমিতি দাবি করছে যে 66 দিনের লকডাউনে গরিব হয়েছে 6 কোটি মানুষ, এবং এই যে লকডাউন, আবার নতুন করে লকডাউন হচ্ছে, গ্রিন এবং ইয়েলো জোনও হচ্ছে, সেই জায়গায় বিধিনিষেধ থাকবে। সব মিলিয়ে সামনের দিনে এই যে বিশাল সংখ্যক মানুষ, এই বিশাল সংখ্যক মানুষকে নিয়ে কি ধরনের পরিকল্পনা দরকার মনে করেন? দেখেন, মহামারী যে কোনো দেশের জন্যই অনেক বড় একটা বিপর্যয়, এবং এটি একটি বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। ফলে বৈশ্বিক অর্থনীতি যেমন মন্দার শিকার হবে, প্রতিটি দেশের অর্থনীতি মন্দার শিকার হবে। বাংলাদেশও সেভাবে হচ্ছে। আমাদের চেয়ে অনেক বেশি সক্ষমতা আছে যে সব দেশের, তারাও কিন্তু একই রকম অর্থনৈতিক মন্দার মধ্যে
পড়তে যাচ্ছে এবং সেটি হয়তো দীর্ঘমেয়াদী মন্দায় পরিণত হবে। সেটি কাটিয়ে ওঠার জন্য নিশ্চয়ই প্রতিটি দেশ তাদের মতো করে চেষ্টা করবে, বৈশ্বিক চেষ্টা থাকবে, আন্তর্জাতিকভাবে চেষ্টা থাকবে, আঞ্চলিকভাবে চেষ্টা থাকবে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সংস্থা তাদের মাধ্যমে চেষ্টাগুলো হবে, সেগুলো আছে। কিন্তু এখন এরকম একটা সংকটের মধ্যে টিকে থেকে মানুষের জীবন নিরাপদ রেখে মোটামুটি দেশ মানুষ তার জীবনযাত্রা ন্যূনতম পরিসরে সচল রাখার চেষ্টাটি সরকার করছে। তার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া, তার কি কি কুফল আসবে, সেগুলো কিন্তু আমাদের জানা, এবং এটা হবে, এটা ঠেকানোর কোনো উপায় নাই। যতটা সম্ভব কমিয়ে আনা। এখন এরকম একটা সংক্রমণ, এরকম একটা মহামারীর, এরকম একটা মহা বিপদের সময় আপনি গরিব আরো গরিব হয়ে গেছে, তার সামর্থ্য কমে গেছে, আমাদের স্বাস্থ্য কি হয়ে গেছে, এই ধরনের তথ্য বা গবেষণাগুলো দিয়ে আমরা কি বোঝাতে চাই? আমরা কি মানুষকে আরো বেশি ভয় পাওয়াতে চাই, আরো বেশি আক্রান্ত করতে চাই? আমার মনে হয় যে এই হিসাবগুলো দরকার আছে আমার অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য, আমার স্বল্প মেয়াদী, আমার মধ্যমেয়াদী, আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হবে সেগুলোর জন্য। কিন্তু এই তথ্যগুলো বিচ্ছিন্নভাবে এরকম বিপদের মধ্যে আসা মানে আরো অনেক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ এবং বিভ্রান্তি তৈরি করে। এটা গেল এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু সংক্রমণ যেভাবে শুরু হয় এবং শেষ এই জায়গায় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মানে এই তথ্য নিয়ে মানে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু এরকম গবেষণার দরকার আছে কিনা এরকম সময়? না, আমি বলছি গবেষণার দরকার আছে, কারণ এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তো সরকারকে কৌশল নিতে হবে, পরিকল্পনা করতে হবে। তা না হলে আমরা সমস্যাটা না জানলে কি করে সমাধান করব? কিন্তু এই তথ্যগুলো যেভাবে আসে, যেভাবে প্রচারিত হয়, তাতে করে আমি বলছি এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। বিপদের মধ্যে আরো বিপদ, মরার উপর খাটার গায়ের মতো। ফলে এই 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 কুফল গুলো বা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে এখন বড় করে দেখানোর মানে হচ্ছে যে আসলে দৃষ্টান্ত দিকে চলে যাওয়ার মতো। নিশ্চয়ই গবেষণা দরকার আছে, তথ্য দরকার আছে, তা না হলে কি করে পরিকল্পনা করে সেগুলো সারিয়ে তোলা হবে? সেটা তো সব দেশেরই যেমন হবে, বাংলাদেশেও তেমনই হবে। জি জি, সারা বিশ্বই লড়ছে এটা। শুরু করেছিলেন যে জি, জোনিং এর বিষয়টা আমরা কিন্তু শুরুর দিকে একবার করেছিলাম, আমরা মিরপুরে করেছি, আমরা নারায়ণগঞ্জে করেছি। এইটা আমরা মাঝখানে ছেড়ে দিলাম, অনেক উত্থান পতন গেছে, তারপরে টানা 66 দিন আমরা অবরুদ্ধ থাকলাম, মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিছু কিছু ব্যতিক্রম ঘটেছে। তারপরে যখন 15 দিনের একটি সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস আদালত সচল এবং গণপরিবহন সচলে আমরা গেলাম, সেই 15 দিনের মধ্যে আমরা আছি। এতে করে আমাদের আচরণ যেহেতু শতভাগ সঠিক হচ্ছে না, সে কারণে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। এটা খুবই মানে অমূলক না। আবার প্রতিদিন যে তথ্য আমরা সরকারি মুখে জানতে পারছি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে, তাতে করে আমাদের সংক্রমণ এবং আক্রান্ত প্রতিনিয়তই বাড়ছে। এখন এই সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা, মৃত্যুর হিসাব, তারপর হচ্ছে সুস্থ হওয়ার হিসাব, এবং মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখবেন, ঘরে থাকবেন ইত্যাদি, এই ব্রিফিংটুকু আমার মনে হয় যথেষ্ট না। কারণ সরকার যা কিছু করছে এবং যা কিছু মানুষকে বোঝাতে চাচ্ছে, সেটা মনে হয় তথ্যগুলো আরো একটু জোরদার এবং কার্যকর উপায়ে জনগণকে দেওয়া উচিত। তা না হলে এই যে সীমিত পরিসরে সচলের যেই পর্যায়টা আমরা আছি, অনেকের ধারণা হতে পারে বা হচ্ছে হয়তো যে আমরা স্বাভাবিক হয়ে গেছি। আপনি বাইরে গেলে মানুষের চলাফেরা, কথাবার্তা সবকিছুতে মনে হবে যে সব স্বাভাবিক হয়ে গেছি, তাতে করে কিন্তু ঝুঁকি বাড়বে, বিপদ বাড়বে। সেই জায়গায় শুধুমাত্র এই যে আক্রান্ত হওয়া, মারা যাওয়া, এই তথ্যগুলোর বাইরে প্রতিনিয়ত সরকার যা কিছু করছে এবং সেটা অবশ্যই পালনীয়, না করিলে কি বিপদ হইবে, এই জায়গাটা মনে হয় মানুষ একটু সিরিয়াসলি নিচ্ছে না বা একটু অনেক ধন্যবাদ আবার আসবো আপনার কাছে, একবারে শেষ বলে আবার আসবো। আমি একটু অধ্যাপক মোহাম্মদ আরাফাত আপনার কাছে যেতে চাই। মোহাম্মদ আরাফাত, যেটি আসলে জানতে চাই সেটি হচ্ছে যে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, আসলে সারা বিশ্বই করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, এখনো প্রতিষেধক, টিকা, চিকিৎসা যেটি বলে না কেন সেটি আসলে খুঁজে পাওয়া যায়নি, চেষ্টা চলছে। বাংলাদেশের জন্য আসলে অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যেসব তথ্যপত্র এখন পর্যন্ত আসছে যে আমি তো মানে একেবারে বড় অংশের একটা মানুষ মানে গরিবের তালিকায় চলে যাচ্ছে। আলটিমেটলি তো চাপ তো সরকারের উপরেই বাড়বে, সেই জায়গায় কি ধরনের কর্মপরিকল্পনা এখন থেকে দরকার? আরেকটু জানতে চাই যে যেই চাপটা আস্তে আস্তে যে সংক্রমণ বাড়ছে, লাশের মিছিল বাড়ছে, চিকিৎসা ব্যবস্থার জায়গাটা এই প্রস্তুতি বা কতটা বাড়াতে পারছি আমরা? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। তার আগে এই যে আশরাফ ভাই একটা ইন্টারেস্টিং কথা বললেন, যে এই যে লকডাউন কিন্তু গভর্নমেন্ট পুরোপুরি উঠায় দেয়নি। এই গত 15 দিনে এটা কিন্তু সীমিত পরিসরে, যেমন অনেকগুলি সিদ্ধান্ত ছিল
আগের মতনই কার্যকর ছিল। যেমন দূরপাল্লার গাড়ি কিন্তু বন্ধ ছিল, তারপরে আপনার যেগুলো ধরেন ট্রেনগুলি বলা হয়েছে 50% টিকিট বিক্রি করবে, ঢাকার ভিতরে যে বাসগুলি চলবে সেগুলো ধরেন 50% নিতে হবে, যাত্রী বেশি নিতে পারবে না। আমি শুধু পলিসির কথা বলছি, ইমপ্লিমেন্টেশনে ব্যত্যয় হয়নি এটা আমরা দাবি করতে পারবো না, হয়েছে, বাট আমি পলিসির কথা বলছি। তারপর দোকানপাট আগেও 4টা পর্যন্ত বন্ধ থাকতো, এখনো 4টা পর্যন্ত বন্ধ থাকবে, স্কুল কলেজ এখনো বন্ধ আছে। কিন্তু আমরা কিন্তু বিভিন্ন আলোচনায় টেলিভিশনের শুধু এই কথা বলেছি, এই যে সরকার যে সব খুলে দিল, সব তো খুলে দেয়নি, এইখান থেকে কনফিউশনটা তৈরি হয়েছে। আশরাফ ভাই, ফর ইউর ইনফরমেশন, আমি নিজে প্রথম দিক থেকে বলছি সরকার তো সব খুলে দেয়নি, যে যেটা খুলেছে যত সীমিত আকারে যতটুকু করেছে অতটুকু আমরা বলে আবার আমরা আলোচনার মধ্যে আছি এই যে সরকার তো সব খুলে দিল। তো অনেকের মধ্যে তৈরি হয়েছে ধারণা তাহলে কি সবই খুলে দিয়েছে, তার মানে এখন কোনো সমস্যা নাই। তো যে কারণে আমি যেটা মনে করি, ধরেন সরকারি ভাবে যে তথ্য ধরেন প্রজ্ঞাপন আকারে যেটা দেয়া হয়, এবং প্রজ্ঞাপনের ভাষা তো আপনি জানি, আমরা যারা খুব ভালো মানে পড়ে বুঝতে পারি তাদেরই বুঝতে কষ্ট হয় ট্রেডিশনাল প্রজ্ঞাপনের ভাষা, সেখানে সাধারণ মানুষকে কিন্তু আপনার সাধারণ করে বুঝাতে হবে। তো এখানে গণমাধ্যমের একটা রোল আছে, গণমাধ্যমের কিন্তু এক্সাক্ট সরকারের যে সিদ্ধান্তটা ওভাবে উপস্থাপন করা দরকার, নাম্বার 1। নাম্বার 2, আমি এখানে আসি, এই যে আপনি যেটা বললেন প্লাবন, আপনাকে বলি, আপনি যদি সব লকডাউন করে রাখেন স্ট্রিক্টলি, বাংলাদেশে আজকে ক্লাস 8-9 পরে একটা বাচ্চা বলতে পারবে যে রোগটা কন্টেইন করা অনেক ইজি হবে। এটা কিন্তু খুব বড় বিশেষজ্ঞ লাগবে না এটা বোঝার জন্য। আবার এটাও যে কেউ জানে, আপনি যদি সব লকডাউন করে মাসের পর মাস চালান, আরো অনেক বেশি মানুষ দরিদ্র থেকে দরিদ্র হবে। এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ লাগে না, এটা আমরা সব বুঝি। কিন্তু কোনটার জন্য বিশেষজ্ঞ এই পৃথিবীতে এখন নাই জানেন? এই দুইটার মধ্যে ব্যালেন্স করার সিদ্ধান্তটা কি, এটা পৃথিবীর কেউ জানে না। এখানেই চ্যালেঞ্জটা ফেস করে আছে গোটা দুনিয়া, যে আমাকে কন্টেইনও করতে হবে, ইনফেকশন থেকে বাঁচাতে হবে, আবার লকডাউনের ফলে যে দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে, ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীবিকা বিপন্ন হয়ে সেটা আবার জীবনের ঘাড়ে পড়ছে, এবং জীবিকা যখন বিপন্ন হবে, অর্থনীতি যখন নাজুক হবে, তখন আপনার হেলথ সেক্টরেও আপনার ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যালেন্সটা কেউ জানে না, এই পৃথিবীতে কোনো বিশেষজ্ঞ নাই, যে কারণে পৃথিবীর দেশে দেশে গভর্নমেন্টগুলি, আমাদের দেশেও বিভিন্ন ধরনের ট্রায়াল এন্ড এরর করছে। তারা প্রথমে লকডাউনে গেল, তারপরে আবার একটু শিথিল করলো, আবার জোনিং করছে। এইগুলো করার মূল কারণটাই হচ্ছে পৃথিবীতে সবাই দুটো তথ্য জানে, 100% লকডাউন মানে 100% কন্টেইনমেন্ট, এবং 100% লকডাউন মানে দারিদ্র থেকে দারিদ্র বাড়বে, ইকোনমি ইজ গোইং টু বি। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, একটা প্রশ্ন একটু ইন্টারাপ্ট করি, ব্যালেন্সটা নো ওয়ান নোস। একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে যেটি আসলে বলা হচ্ছে বাংলাদেশের অনেকেই যেটি বলছেন যে বিগত যে সিদ্ধান্তগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটি খুব বেশি বাস্তবায়ন করা যায়নি বা মানুষ মানেনি, এটি একটি বিষয়। সামনের যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো বাস্তবায়নের জন্য কি একটু কঠোরতা দরকার কিনা মনে হয়? এখানে আপনার সাথে আমি বলি যে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যে অনেক কিছু বাস্তবায়ন করা গেছে, আবার অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি বিভিন্ন কারণে, যেটা আমরা দেখেছি ঈদের আগে যেমন কঠোর যথেষ্ট হয়েছিল, আরো কঠোর কথা হবে না। আমরা যেমন বলছি রেড জোনের মধ্যে আপনার খুব স্ট্রিক্ট হতে হবে, কিন্তু আপনি যদি কারফিউ দেন, যেমন ধরেন ইন্ডিয়াতে কারফিউ দিয়েছে, কারফিউ কি আসলে হয়েছে? কারফিউ মানে কি? শুট অ্যাট সাইট, কয়জনকে গুলি করেছে? আপনি লাস্ট রিসর্ট হিসেবে কারফিউটাকে ব্যবহার করলেন, মানুষ শুনলো না, ধরেন আপনি তো গুলি করতে পারবেন না, তো তখন তো এটাও আপনার গেল, তখন মানুষ কারফিউটাকে খুব হালকা ভাবে নিবে। তো জিনিসটা কি দাঁড়াবে, কারণ পলিসি মেকার অনেক সময় ডিসিশন মেকিং এ লাস্ট রিসর্ট হিসেবে কিছু জিনিস ইমার্জেন্সির জন্য রাখে, তো যে কারণে এই জিনিসগুলো হয়তো বাইরে আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমি যেটা বলছি যে আপনি কঠোর থেকে কঠোরতর হওয়া মানে, হ্যাঁ আমি যেটা মনে করি রেড জোন থেকে কেউ বাইরে গেলে পেনাল্টি, পানিশমেন্ট এবং ফাইনের ব্যবস্থা থাকা উচিত, মাস্ক না পড়লে কঠোরতম ফাইনের ব্যবস্থা থাকা উচিত, এগুলো থাকা মানে এটা কিন্তু মেজরিটি মানুষ মানে, আমি পার্সোনালি এখনো মনে করি মেজরিটি মানুষ মানে, বাট যে ক্ষুদ্রাংশ মানুষ না মেনে সমস্যাটা বাড়াচ্ছে তাদের ক্ষেত্রে ইম্পোজটা করা উচিত। জি, অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে একটু তথ্য পাওয়া যাচ্ছে মোহাম্মদ আরাফাত, আমি একটু শেষের দিকে আমি একটু এটা বলতেই চাই। জি জি প্লিজ আমাকে 30 সেকেন্ড দেন। আপনি বলছেন যে আমরা 5 মাস সময় পেয়েছি, জি জি ডিসেম্বরের 31 তারিখে আপনি যেটা বললেন, এটাও কিন্তু গণমাধ্যমে সব জায়গায় বলা হচ্ছে আমরা অনেক সময় পেয়েছি। ডিসেম্বর 31 তারিখে যখন চায়নাতে এটা ধরা পড়ে, তখন তো WHO জানে না এটা এভাবে প্যান্ডেমিক হবে। আমি কি করে সময় পেলাম আপনি আমাকে বলেন? পুরো জানুয়ারি মাসে WHO জানে না যেটা প্যান্ডেমিক হবে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে তারা কনসার্ন এক্সপ্রেস করলো প্রথম যে গ্লোবাল একটা সিচুয়েশন হতে পারে, আর মার্চের 11 তারিখে এসে প্যান্ডেমিক ডিক্লেয়ার করলো। আমি তো তখন জানি না প্লাবন, আমি জানলে না আমি সবকিছু বানায় রাখতাম, পৃথিবীর কোনো দেশ বানায় নেই। এর আগে আপনার ইবোলা সার্সের সময়ও কিন্তু এরকম আশঙ্কা ছিল, কিন্তু এটা কিন্তু বাংলাদেশকে ছয়নি, পৃথিবীর অনেক দেশকে ছয়নি। এখন ধরেন এই করোনাটা আমি ডিসেম্বরের 31 তারিখে যখন চায়নাতে আসলো, WHO জানে না, আমি আশঙ্কা করে যদি সব বানিয়ে রাখতাম, ধরেন মিলিয়ন ডলার খরচ করে, পরবর্তীতে যদি এটা আমাকে হিট না করতো, আপনারা কিন্তু রিপোর্টার পাঠায় বলতেন দেখেন সব অকাজের জিনিস বানায় রেখেছে, এগুলো হচ্ছে সব দুর্নীতি করার জন্য। এখানে কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, উই নিড টু বি ভেরি প্র্যাগম্যাটিক।
আমরা কিন্তু জানতে পেরেছি, মানে জিনিসটা বোঝা শুরু করেছি প্রপারলি হচ্ছে মিড ফেব্রুয়ারিতে। এন্ড দেন কিন্তু গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট যেটা করেছে, সব দেশের গভর্নমেন্ট এক্সিস্টিং ফ্যাসিলিটিসটাকে কনভার্ট করে করে এগোনোর চেষ্টা করেছে। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু মোহাম্মদ আরাফাত, কিন্তু শুরু থেকেই আমরা আসলে কতটা গুরুত্ব দিয়েছি, এবং প্রথমে আপনার মনে আছে যে চীন থেকে যারা ফেরত আসলো, ইতালি থেকে যারা ফেরত আসলো, তাদেরকে আমরা কতটা ঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে রাখতে পেরেছিলাম। শুরু থেকে প্লাবন, আপনাকে বলি, শুরু থেকে আমরা না, পৃথিবীর কেউ কোনো গুরুত্বই দেয়নি। আন্ডারমাইন এবং আন্ডারএস্টিমেট সবাই করেছে, এটা রিয়ালিটি। স্পেন করেছে, যুক্তরাজ্য করেছে, যুক্তরাষ্ট্র করেছে, আমরাও ক্ষেত্র বিশেষ করেছি। বরং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আমরা আর ওদের চাইতে বেটার পারফর্ম করছি। কোন জায়গায় জানেন? 8 তারিখে মার্চে যখন আমার ইনফেক্টেড হলো, আমি 26 তারিখে লকডাউনে গেছি। ইনফেকশন থেকে লকডাউনে এত কম টাইমে স্প্যানে পৃথিবীর কোন দেশ এত অল্প সময় লকডাউনে যায়নি, পুরো দেশ। আমরা কিন্তু গেছি, তো সেই দিক থেকেও কিছু বেনিফিট আমরা পেয়েছি। মানে আমি যেটা বলতে চাই, এখানে ভুল ত্রুটি ব্যর্থতা অবশ্যই আছে। জায়গা যে সাধারণ ছুটি হিসেবে বলা হয়েছে, লকডাউন শব্দটি আসলে ব্যবহার করা হয়নি, সেটি অনেকে বলছেন। না, এটা তো একটা ফিজুল তর্ক তুলেন যারা এটা বলছেন। কারণ আপনি কি লকডাউন প্রজ্ঞাপনে মেনশন করতে পারবেন? আপনি যখন সাধারণ ছুটি বলে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট যে এটা আসলে লকডাউন, এবং যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি রাস্তায় নেমে বলছে যে আপনাকে বাসা থেকে বেরোতে পারবেন না, দ্যাট সেন্স এ মেসেজ ইটস এ লকডাউন। আপনার একটা শব্দ চয়নের সাথে কি সম্পর্ক? আমি আপনি আমাদের কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে বলেন? আপনি একটা সার্ভে করেন রাস্তায়, লোকজনকে জিজ্ঞেস করেন 26শে মার্চের পরে গভর্নমেন্ট আসলে এটা কি করেছে, এটা কি ফেস্টিভ্যালে ছুটি দিয়েছে? ব্যবহার হয়েছে গণমাধ্যমে, আমরা আসলে যারা গণমাধ্যম কর্মী আমরা আসলে সেটি বলেছি, অঘোষিত লকডাউন। লকডাউন শব্দটি এভাবে আসলে এসেছে, লকডাউন, বেসিক্যালি লকডাউন। সো উই নো দ্যাট ইটস এ লকডাউন এট দ্য এন্ড অফ দ্য ডে। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আমরা একেবারেই শেষ পর্যায়ে, ডাক্তার মোস্তাক হোসেন, কে ধরনের আহ্বান থাকবে আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে, এই যে রেড জোনে যারা থাকবে, কাল থেকে শুরু হচ্ছে? এটা আমাদের সবার পরিষ্কারভাবে বোঝা দরকার, সংক্রমণটা দিন দিন বাড়ছে। আমরা যদি সতর্ক না হই, আমাদের এখানে সংক্রমণটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমাদের সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটা আমাদের লাইফলাইন, সেটা চালু রাখবার জন্যই কিন্তু এই স্তর ভাগ করা হয়েছে। লাল এলাকায় যারা আছেন তাদেরকে নিশ্চয়ই কষ্ট হবে, কিন্তু যেহেতু জনগণকে সম্পৃক্ত করে এটা বাস্তবায়ন করে ব্যবস্থা করা হবে, সেই কষ্ট লাঘব করবার জন্য অনেকগুলো ব্যবস্থা থাকবে। তারা নিজেরাই নিজের ব্যবস্থা করতে পারবেন। এটা যদি আমরা কষ্ট করে 14 দিন থেকে 21 দিন আমরা মেনে চলি, আমরা সংক্রমণের বোঝাটা অনেক কমাতে পারবো, আমরা আরো বেশি স্বাভাবিক কর্মকাণ্ডে যেতে পারবো। আর যদি আমরা সতর্ক না হই, গোটা দেশ হয়তো আবার সেই এমন একটা অবরুদ্ধ অবস্থায় যাবো, সেক্ষেত্রে আমাদের অনেকের অনেক অসুবিধা হবে। কাজে আমাদের এই সাময়িক কষ্টটা মেনে নিতে হবে। অনেক ধন্যবাদ। নাজমুল আশরাফ, একেবারেই 30 সেকেন্ড শেষ করবো আমরা। জি, না, বিষয়টা হলো কি যে আমরা এখন সবচেয়ে যে ব্যবস্থা যাচ্ছি জোনিং, সেই বিষয়টা পুরোপুরি কার্যকর করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সরকারে যারা কাজ করেন, প্রতিটি স্তরে যদি এই গুরুত্বটা দিয়ে সেটাকে মানুষকে বলা হয়, বোঝানো হয়, পালন করা হয়, তাহলে সেটা কার্যকর হবে। কারণ কতিপয় লোক যারা দেশ চালায়, সরকার চালায়, তারা ঘরে ঘরে এলাকায় এলাকায় গিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবে না। কারণ এই মহামারী বা এই করোনা ভাইরাস কিন্তু শুধু সরকারের শত্রু না, আমার আপনার প্রতিটি মানুষের শত্রু। ফলে প্রত্যেকে যদি সেই উপলব্ধি থেকে এগিয়ে আসে, তাহলে এগুলো কার্যকর করা সহজ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরাফাত, নাজমুল আশরাফ, ডাক্তার মোস্তাক হোসেন, অনেক ধন্যবাদ এই রাতে নিউজ 24-এ এই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আসলে দর্শক, আসলে সামনের সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং, সারা বিশ্বই অনেক বেশি চ্যালেঞ্জিং সময় পার করছে, বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। সেই জায়গায় সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে বটে, একই সঙ্গে সবার সহযোগিতা খুব বেশি দরকার সামনে আসলেই স্বস্তিকর অবস্থায় পৌঁছাতে। এই ছিল নিউজরুম সংলাপ, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।